আসসালামু আলাইকুম। 24 তারিখে আমি ব্যাঙ্গালোর থেকে বাংলাদেশে গেলাম, যশোরে। তো আমার ফ্লাইট ছিল সকাল 6টায়। ফ্লাইট অবশ্য ডিলেও হয়েছিল। তো আমি রাত্রে 3টার সময় বেরিয়ে পড়েছিলাম। আমাকে আমার হাজব্যান্ড ড্রপ করে দিল এয়ারপোর্টে। যাওয়ার সময় তেল নেওয়া লাগলো গাড়িতে। আর এখন আমরা চলে যাচ্ছি সরাসরি। তো এখন যেটা করি এয়ারপোর্টে গিয়ে আগে, সেটা হল ডিজি যাত্রা থেকে ফেস রিকগনিশন প্রসেসটা আগে শুরু করে দেওয়া হয়। মানে আমরা এটা করে রাখি। কমপ্লিট করলে কি হয়, আপনি যখন এন্ট্রি করবেন, আপনাকে এন্ট্রান্স থেকেই যে প্রবেশপথে থেকেই যে সিকিউরিটিরা আপনাকে যেটা চেক করে, তখন ওই অনেক লাইন থাকে, লাইনের সাথে সাথে পাসপোর্ট দেখাও, ফেস রিকগনিশন করো, ওইটা খুব ঝামেলা মনে হয় এবং অনেক সময় অনেকে নার্ভাস হয়ে পড়েন। তো এটা এড়াতে আগেই ডিজি যাত্রী থেকে আপনারা আগেই এই ফেস রিকগনিশন পদ্ধতিটা করে নেবেন। এখন ভিতরে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে ব্যাগ ট্যাগিংয়ের কাজটা নিজেরাই করে নিতে হয়। আপনাকে যে মেসেজ দিবে, তো সেখানে যে আপনার নাম্বারটা থাকবে সেটা জাস্ট কিছু না, ওটা এন্ট্রি করে দিলে আপনার ওখানে বোর্ডিং পাস সহকারে বা ব্যাগ ট্যাগিংয়ের কাগজটাও চলে আসে। তো আমরা ট্যাগের কাগজটা পেয়ে গেলাম, আমি তো ওইটা নিয়ে চলে আসলাম আর ওয়েট করছি। যেহেতু ফ্লাইট ডিলে হয়ে গিয়েছিল, ওই সময়টা আসলে একা একা অনেক মনে হয় যে কী করব। তো যাই হোক, ফ্লাইট অবশেষে আমরা বোর্ড করলাম এবং অনেক সকাল ছিল, একটু কুয়াশাও ছিল। আর যত এদিক আসতে থাকলাম ততই গরম লাগছিল বেশি। ওখানে তো আমার ভালোই ঠান্ডা লাগলো, কিন্তু আমি শুনেছিলাম কলকাতাতে মোটামুটি ঠান্ডা। আসার পরেও কিছু ঠান্ডা ছিল। আর এই যে কালো কালোগুলো, এটা হচ্ছে পাহাড়। প্রথমে খুব আমার এটা খুবই ভালো লাগে যে মানে মেঘের উপরে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে। এটা খুবই উপভোগ করার মতো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি। তারপরে চলে আসলাম এবার কলকাতাতে। কলকাতা থেকে এসে আমি যেটা করি সেটা হচ্ছে এবার ওলা বুক করেছি। ওখান থেকে সরাসরি পেট্রোপল বর্ডার থেকে ওই পাশে সাধারণত হয়তো বাসার মানুষজন কেউ আসলো যে এবার যেহেতু কার নিয়ে এসেছিলো, অথবা আপনারা যদি অটোতে যেতে চান অটোতেও আসতে পারেন। কারণ আমাদের যশোর থেকে বর্ডারটা, মানে আমরা যেখানে থাকি যশোরে, সেটা বেশি দূরে না। রাজবুল নামের একজন যে ওলা গাড়ি যে চালায়, রাজবুল ছিল, সে ভালো অনেক। এবং তার ওলাতে করেই, গাড়িতে করেই ওলা অ্যাপের মাধ্যমে তাকে বুক করা হয় এবং তার গাড়িতে করে আমি পুরো বর্ডার পর্যন্ত চলে যাই। এবং সে অনেক হেল্পফুল ছিল এবং বলে যায় যে তার নাম্বারটা আমি নিয়ে রেখেছি, যেদিন আমি ফেরত যাব তাকে ফোন করলেই সে আবার চলে আসবে। বাসা যাওয়ার সময় অনেক কিছু হয়, আমাদের গাড়ির হেডলাইট নষ্ট হয়ে যায় রাত্রে যেতে যেতে। তো আমরা প্রথমে যশোরে গিয়েছিলাম, ওখান থেকে তখন কি হলো, মাঝ রাস্তায় এরকম হেডলাইট নষ্ট হওয়ার ফলে আমরা পরে আবার টোটো ভাড়া করি, সেখানে আবার আসি। ইনি আমাদের বাসায় থাকেন। এটা বাড়ির হাঁস। ভালোই, প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। যশোরের গোবিন্দপুর, এটা প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, হাঁস মুরগি সব কিছুই আছে। আমি যেহেতু প্রাণীদের প্রতি আমার আলাদা একটা মায়া মমতা, সবার প্রতি, শুধু প্রাণী না, মানুষকেও যেমন দেখতে হয়, প্রাণীদেরকেও, তাদেরও একটা রাইট আছে আমাদের উপর, যেন আমরা তাদের সাথে ভালো ব্যবহার করি, তাদেরকে ভালোভাবে দেখি। এটা আমার নানার গোরস্থান। নানা এবং তার আব্বা আম্মা, ওনারা এখানে শায়িত আছেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কাবুর, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। এবার একটু ঘুরতে গিয়েছিলাম আমার খালার সাথে। সকালবেলায় ঘুরতে গিয়েছিলাম, মানে হাঁটাহাঁটি, আসলে না হেঁটে তো থাকা যায় না। পাশে দেখলাম একজন কার্পেন্টার, সে তাদের বাসায় তাদের কাজ টাজগুলো দেখছিলাম। তো
সকালে যে হাঁটা ভালোই হয়, আমার খালা তাদের সাথে কথা বলছিল কি হয় না হয় একটা খোঁজ খবর। এখানেও আমরা দেখলাম, দেখে পরে আমরা আবার হাঁটা শুরু করলাম। একটা কোথায় জানি কি একটা দরগা আছে, তো দরগার আমি বিশ্বাসীও না, আর দরগার যে কার্যক্রম হয় সেটাতেও আমার কোনো না আমার ফেইথ আছে আর না আমি ওদেরকে ভরসা করি, কারণ আমি জানি এক আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই কোনো মাধ্যমের দ্বারা। তবে দরগায় যাওয়ার উদ্দেশ্য দরগা না, ওখানে কিছু গাছপালা আছে পুরানো, তো সেটা দেখাই হচ্ছে উদ্দেশ্য ছিল। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলাম, অনেক দূর না, দরগাটা এখানে 15 মিনিট লাগবে আপনার হেঁটে যেতে। হাঁটা যেহেতু একটা উদ্দেশ্য ছিল, যেহেতু ডেইলি আমাদের হাঁটতেই হবে, তো হাঁটতে হাঁটতে চলে গেলাম। ইনি হচ্ছেন একজন আমাদের, আমরা আঙ্কেল বলি, মানে আমরাই হচ্ছে ওনার ফুপু হই, তো সে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো। খুবই সুন্দর মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য। এর মাঝখানে আমরা চলে গেলাম, মুরব্বি ছিল। গ্রামের পরিবেশে সবাই সবাইকে চেনে, সবাই সবাইকে দাঁড়ালে আবার কথা বলতে হয়, এটা একটা আলাদা রকম। এখন আমরা এই দরগাতে চলে যাবো। এখানে একটা যেটা বললাম যে দরগাতে যায়, আমাদের উদ্দেশ্য আবারও বলি, দরগার কোনো মাজারের কাছে মানত টানত না, এগুলাতে আমি বিশ্বাসও করি না। আর আমরা আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই না। যেরকম বলেছিলাম, উদ্দেশ্য হচ্ছে কয়েকটি প্রাচীন গাছ, সেই গাছগুলো দেখা। হাঁটার জন্য খুবই উপযুক্ত জায়গা, অনেক কিছু দেখতে পারবেন। আর পুরা সবুজের মাঝ দিয়ে হেঁটে যাওয়ার একটা আলাদাই শান্তি এবং সৌন্দর্য উপভোগ করার মতো। হ্যাঁ, এখানে আমরা এসে গেলাম, এটা হচ্ছে এন্ট্রান্স, প্রবেশপথ। এই গাছের এই মার্কটা, আর এখানে ডানে হয়তো কারোর কবর টবর আছে। আর এই আশেপাশে আমরা এটা একটু ঘুরে দেখলাম। গ্রামের মানুষের মধ্যে অনেক মিথ প্রচলিত আছে, যেমন এখান থেকে কিছু একটা উঠে এসেছিলো, এগুলো তো এই সমস্ত কুসংস্কারে কান না দেওয়াই ভালো। আর এই গাছগুলোকে দেখছিলাম, এর আগে আমি একবার আসছিলাম অনেক বছর আগে। দেখুন আল্লাহ তালার কত সুন্দর সৃষ্টি। সব কিছু ঘুরে দেখার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার সব কিছু দেখা এবং তার পবিত্রতা এবং তার প্রশংসা করা। আমরা এরপর এখান থেকে সব কিছু দেখে দেখে আবার ফিরে যাব। আর ওনাদেরকে একটু বোঝাচ্ছিলাম যে এইগুলা বিশ্বাস করবেন না, মানে এই ধরনের কুসংস্কারে যে ব্যক্তি মরে গিয়েছে তার কোনো ক্ষমতা নাই, সে আপনার জন্য কিছু করবে, সে আসলে নিজের জন্য কিছু করতে পারে না, তাহলে আপনার জন্য কোথা থেকে করবে। এবং শিকড়গুলো হচ্ছে সব কানেক্টেড, সংযুক্ত মনে হয় একটা আরেকটার সাথে। এখন আমরা হাঁটতে হাঁটতে পাশেই হচ্ছে, আমি রহিমা আপা বলবো না আন্টি বলবো বুঝলাম না, আপা দিয়েই বলি, ওনার বাসা, ওনারা এখানে থাকেন, জাস্ট পাশেই বাসা ছিল, তো আমরা দেখতে আসছিলাম। ওনারা একটা হসপিটাল করছেন, এটা ওনার হাজব্যান্ড, উনি ইউএসের সিটিজেন, উনি এখানে আসছেন। উনি যেহেতু বিয়ে হয়েছে, জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন থাকছেন, তো বললো যে আমার ওয়াইফ যেহেতু এখানে আছে সেজন্য। উনি খুবই পশুপ্রেমী। এই বিড়ালটার সাথে এই বিড়ালটাকে সে প্রতিদিনই খাবার দেয়, এটা হচ্ছে তাদের কমিউনিটি ক্যাট, কিন্তু তার কাছে আসে খাবার জন্য। আর তার কয়েকটা পালিত কুকুর আছে, এটা হচ্ছে দেশি কুকুর, নাম ছিল টাইগার, খুবই ভালো। আর খাঁচায় সে বন্ধ করে রাখে না, যেহেতু তার বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে, এই জন্য সে ওদেরকে একটু খাঁচায় রেখে দিয়েছে। আর তাছাড়াও ওটা ছাড়া থাকে, বাসার উঠোনে থাকে, ঘোরাফেরা করে। তো তাকে কিছু জিজ্ঞেস করছিলাম তার কোনো প্ল্যানিং আছে কিনা অ্যানিমেল ওয়েলফেয়ার নিয়ে। তো এখন আপাতত তার হসপিটালটাই প্রধান উদ্দেশ্য, সেই হসপিটালটা রেডি করবে, যেহেতু গ্রামের মধ্যে একটা হসপিটাল দরকার। তো যাই হোক, এনাদের দেখে আমার ভালো লাগলো। যাই হোক, পশু প্রাণীদের যারা আম, যারা দয়া করে তাদেরকে যাই হোক খাওয়া দাওয়া দেয়, এসব মানুষদের আসলেই ভালো লাগে।
নট নেসেসারি যে আপনি কুকুর নিয়ে বসে থাকবেন কোলের মধ্যে, এটা না, কিন্তু অন্তত তাদেরকে আঘাত করবেন না। যদি বাড়ির আশেপাশে দেখেন, আঘাত করবেন না, এটাই হচ্ছে আসল কথা। এই পরিবেশটা খুব সুন্দর লাগে। এটা জাস্ট দরগার থেকে হেঁটে 2 মিনিটের মধ্যে আমরা এনাদের বাসায় আসি। এনাদের বাসায় আসার আর একটা কারণ ছিল, আমার খালার মনে হয় কিছু, আমার খালামণি ওনার মনে হয় একটু দরকার ছিল রহিম আপার সাথে, উনি কথা বলছিলেন। তারপর আমরা এখান থেকে আবার চলে যাব। এটা হচ্ছে যে হসপিটালটা কনস্ট্রাক্ট করছে তারা, এখনও কমপ্লিট হয়নি। আর এই তো তার এই যে এখন ওকে খাবার দিয়ে, একে খাবার দিবে এবং সে এটা নিয়মিত করে থাকে। আর এই আশা করি একদিন এই গ্রামটা হচ্ছে ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে, আশা করি একসময় এটা অনেক ভালো হবে এবং মানুষজনের মধ্যে অনেক অ্যাওয়ারনেস আসবে, কুসংস্কার দূর হবে এই গ্রাম থেকে। ওকে এখানে খাওয়া দিচ্ছিল। গ্রামের সবজিগুলোর ছবি না তুলে পারলাম না, এত সুন্দর মাসাল্লাহ, এত টাটকা সবজি। আমি যেহেতু সবজির খুবই ফ্যান। আর এখানে একজন বিড়াল আছে এবং একে হচ্ছে একটা স্ট্রে ক্যাট, ওকে হচ্ছে মানুষজন গতবার দেখেছিলাম কোপ টোপ দিয়েছিল গলায়, ও বেচারা একটু ওকে খেতে দিচ্ছি, আসলে খাওয়ার জন্যই যায়, ওর তো কোনো অন্য কোনো উদ্দেশ্য নাই। তো মানুষের আসলে এটা বুঝতে একটু দেরি হবে, সময় লাগবে। তো যাই হোক, ওকে আমরা খাওয়াচ্ছিলাম। আমাদের বাসায়, এই গ্রামের বাসাতেও বিড়াল আছে, ও হচ্ছে বাইরের বিড়াল আসে। আপনারা দয়া করে কখনো মারবেন না, আপনার ওরা একটু খাওয়ার জন্যই আসে, ওদের কিন্তু অন্য কোনো ক্ষতি করার উদ্দেশ্য আপনাদের নাই। হয়তো ওরা বুঝে না, আপনার 2 বছরের বাচ্চা যদি কোনো ভুল করতো আপনি হয়তো মারতেন না। তো পশু পাখির প্রতি সদয় হন। আল্লাহ বলছে যে তোমরা জমিনবাসীর প্রতি সদয় হলে আসমানবাসী তোমাদের উপর সদয় হবে। আমরা এসব কারোর ক্ষতি করা থেকে দূরে থাকি। এখানে দেখুন হাঁস উঠাচ্ছে, হাঁসদেরকে এভাবে ঘেরাও করে উঠাতে হয়। হাঁসকে মারবে না, শুধু লাঠিটা দিয়ে ওদেরকে ভিতরে ঢোকাবে। এই যে ইনি, ওর নাম হচ্ছে সুন্দরী, সে শুয়ে আছে। আর এ হচ্ছে মুগলি। প্রচণ্ড ঠান্ডা গ্রামে, তাই ওরা শুয়েছিল। এরা আমার আব্বার কাছে থাকে, আমাদের সবার কাছে থাকে মোটামুটি। আর এখানে যদি কোনো হসপিটাল থাকতো ওদেরকে স্টেরিলাইজেশন করে দেওয়া হতো, আর যেহেতু নাই তো কী করবো। তারপরে আমরা গিয়েছিলাম সাতক্ষীরাতে। সাতক্ষীরা এটা হচ্ছে একটা রিসোর্ট, এটা একটু দেখে আসলাম যে বাগান বাড়ি বলে, যে ভিতরে কী কী আছে, অনেক ধরনের ফুল গাছ। তারপরে এখানে হয়তো পিকনিক স্পট, সবাই যায়। মুজাফর গার্ডেন, ভিতরটা সুন্দর আসলে। এদিকের তো এলাকাগুলো খুব সুন্দর, মানে গাছপালা দিয়ে একদম, নদী টদী, নদী না থাকলেও পুকুর থাকে, এটা মোটামুটি ভালো লাগলো। ভিতরে যাবেন এরকম ঘোরাফেরার জন্য, টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর। মসজিদও আছে দূরে একটা। এই খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন রেখেছে, অনেক ধরনের ফুল আছে এখানে। মানে আপনি যদি একটা শান্তি নিরিবিলি পরিবেশ চান, যে আপনি একদম প্রকৃতির সাথে মিশে যাবেন, আপনারা এরকম জায়গায় গিয়ে ঘুরে আসতে পারেন। আর খুব সুন্দর একটা হাঁটাও হবে, এরকম পরিবেশে হাঁটাও মানে খুব শান্তি। অনেক ধরনের ফ্লাওয়ার ছিল।
পুকুর আছে এবং এইটা হচ্ছে মসজিদ। নামাজ পড়ে ফেলতে পারেন। গাছগুলো ওগুলো খুব সুন্দর করে ওরা অর্গানাইজ করেছে। ছোট একটা কথা বলি, আপনার যে যেখানে থাকেন নামাজের সময় হলে অবশ্যই নামাজ পড়বেন, নামাজটা মিস করবেন না। এবং নামাজের উপকারিতা অনেক, এটা হয়তো সবাই জানেন। অনেক হয়তো ভাববেন যে না এখন নামাজ পড়ার সময় নেই, বাট এটা আপনার মেন্টালি ফিজিক্যালি ফিট থাকার জন্য খুবই ভালো একটা উপায়। আচ্ছা, এখন এখান থেকে সরাসরি চলে যাচ্ছিলাম, একটু ঘুরলাম। এটার সব কিছুই ভালো লেগেছে, শুধু একটা সেকশন আমার ভালো লাগেনি, আমি সেখানে ভিতরে ভালো আর যাইও নি। সেটা হলো এখানে কিছু প্রাণী আটকিয়ে রেখেছে জাস্ট ছেলেমেয়েদের দেখানোর জন্য। আমি কোনো পশু পাখিকে এরকম খাঁচায় বন্দি করে রাখাই আমি বিশ্বাসী না, এবং আমি এটা পার্সোনালি একদম লাইক করি না। ওরা ওদের মতো থাকবে, ওদেরকে একটা ছোট জায়গায় এরকম সীমিত করে রাখা, কনফাইন করে রাখার পক্ষে আমি না। এবং এটার জন্য আমি কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করি, ওদের অফিসে যাই। যাই হোক, আমার যে সমস্যাটা আমি সেটা বলি যে এভাবে বিশেষ করে কিছু ব্রিড কুকুর বা আরও অনেক ধরনের এদেরকে এভাবে আটকে রাখার এখানে কোনো মানে হয় না, এবং ওদেরকে দেখার কিছুই না। যদি দেখতেই হয় তাহলে মানে শিখার হয়, তাহলে ওরা কী শিখবে যে এভাবে পশু পাখি আটকে রাখা যায়, আটকে রাখা ভালো। নট আ ওয়াইজ ডিসিশন। এখানে অনেক খাবারের স্টল ছিল, অনেক আসছে, অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছে। একটা ভালো মুহূর্ত কাটলো। আসলে ওরকমভাবেও ঘোরা হয়নি, দেশে আসলে খুব কম দিনের জন্য আসি এবং আত্মীয় স্বজন সবার সাথে দেখা করা, পরে ওইভাবে ঘোরার সময় হয় না। এটা একটু গিয়েছিলাম অল্পক্ষণের জন্য, এমন না অনেকক্ষণ ধরে আমরা থাকিনি, জাস্ট একটা রাউন্ড দিয়েছি, রাউন্ড দিয়ে আবার ব্যাক করেছি। আমার এই গাছগুলো খুব ভালো লাগছিলো। এবং দেশে আসলে মনে হয় কোন সময় যে চলে যায় চোখের পলকে, টাইমগুলো খুবই দ্রুত পার হয়ে যায়। এবার আমি রাজবাড়িতে চলে গেলাম। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, এটা হচ্ছে ফরিদপুরের রাজবাড়ি, এটা হচ্ছে আমার দাদা বাড়ি। তো অনেক বছর যাওয়া হয় না সেখানে, এবার চিন্তা করলাম যে অবশ্যই যেতে হবে। যাওয়া হয় না মানে এই না যে যেখানে ওখানে আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নয়, ওনাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমার চাচা চাচি, আমার চাচাতো ভাই বোন, ওদের সাথে আমার সবসময় যোগাযোগ থাকে এবং তারা খুব খুশি। আমার ভাঞ্জা ভাঞ্জি সবাই আছে ওখানে। তা আমি দেখতে যাচ্ছি, এবারে প্ল্যান হচ্ছে যে আমরা আসলে যশোরটা খুব সাময়িক সময়ের জন্য, তো ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে রাজবাড়িতে আমরা শিফট করব, মানে আমার বা আব্বা আম্মা যারা আছেন ওনারা আসলে রাজবাড়িতেই চলে আসবেন, এবং আমরাও যখন যাব রাজবাড়িতেই আসব। তো সব জায়গায় মিলায় ঝুলে থাকা হয়, একবার ওখানে একবার এখানে। তো এই বিষয়টা আমরা একটু দেখতে যাচ্ছিলাম, রাজবাড়িতে আমরা যেহেতু চলে আসবো, এটা কীভাবে কী করা যায়, জায়গাটা যেটা আছে সেটা কীভাবে কী করবো, এগুলো একটু দেখাশোনার জন্য আমিও আসছি, আমার বোনরাও আসছে। রাজবাড়ি শহরটা আমার খুবই পছন্দ, খুবই সুন্দর, ছোট্টখাটো, এবং এইটা কিন্তু এখন একটা ভালো মানে মোটামুটি এটা অনেক উন্নত হয়েছে। অনেক বছর আগেও যখন এসেছিলাম তার থেকেও এটা অনেক উন্নত হয়েছে। এটা আমি এখনও মেন শহরে আসিনি, যাচ্ছি শহরের দিকে। আমার চাচাতো ভাই আমাকে নিতে এসেছিলো। আমার যশোর থেকে যখন আমি আসলে কেশবপুর থেকে উঠেছি বাসে, সেই বাসটা ঢাকার বাস, তো ওরা হচ্ছে এখানে যে গোয়ালন্দ মোড় সেখানে নামিয়ে দেয়, সেখান থেকে আমার ভাই গিয়ে আমাকে নিয়ে এসেছে। এখন আস্তে আস্তে আমরা শহরের দিকে চলে আসছি রাজবাড়ির।
রাজবাড়ি শহরের দিকে চলে আসছি। অনেক পুরনো স্মৃতি মনে হচ্ছিল। আগে প্রত্যেক বছর রাজবাড়িতে ঈদ করতে আসতাম আমরা। আমার দাদিমা তখন বেঁচে ছিলেন। ওটা খুবই আনন্দ ঘন মুহূর্ত থাকতো। চলে এলাম রাজবাড়িতে। আস্তে আস্তে আমরা শহরের দিকে চলে এসেছি, মানে শহরের মধ্যেই প্রবেশ করেছি। রাজবাড়ির অনেকগুলো সুন্দর দিক আছে, তার মধ্যে একটা দিক আমার একটু ভালো লেগেছে, যে এখানে তুলনামূলকভাবে আমি যেহেতু যশোরের গোবিন্দপুর এবং কয়েকটা এরিয়া দেখেছি, রাজবাড়িতে মানুষজন প্রাণীদের প্রতি কিন্তু ওরকম অ্যাবিউসিভ না, মানে ওরা আঘাত করে না। হয়তো একটা কুকুর বিড়াল আসলো, একটু বসে থাকলো, যে আঘাত করে অনেকে, একটু খাবারের জন্য আসলো, কোনো খাবারও দিবে না। আর যদি খাবারও না দেয় তারপরও বাড়ির সামনে যে বসে আছে দেখে মারা, এগুলো আমি রাজবাড়ির মানুষের মধ্যে দেখিনি। এবং তুলনামূলকভাবে এখানকার এলাকার প্রাণীগুলো একটু হেলদি বলা যায়। এই জিনিসটা ভালো লাগলো। অনেক বছর পর সেই আবার আমাদের সেই রাজবাড়ি, অনেক কিছুই বদলে গিয়েছে আগের থেকে। এবারে বাংলাদেশের ট্রিপটা আমার খুব দ্রুত কেটে গেল। কোন দিক দিয়ে কেটে গেল কিছুই বুঝলাম না। আর সবার সাথে দেখা করতে গেলে কিন্তু এমন হয় যে অতটা কাভার করা যায় না। তারপরও আমি ঢাকার দিকে যাইনি। ঢাকার দিকে গেলে হয়তো আমাকে টোটাল 1 মাসের ছুটি নিয়ে আসতে হতো। রাজবাড়িতে যে কয়দিন ছিলাম, 3 দিন ছিলাম, এবং খুবই ভালো একটা মুহূর্ত কেটেছে। আর একটা মজার বিষয়, এখানে আমি হেঁটে অনেক মানে শান্তি পেয়েছি। হাঁটার জন্য আমার মনে হয় বেস্ট। অনেক এরিয়া আছে যেখানে হেঁটে অনেক মজা পাওয়া যায়। এটা হচ্ছে আমার কাজিনের বিড়াল, এর নাম হচ্ছে কিটি। উনি একটু এসে ইনভেস্টিগেট করছে কে আসলো, নতুন কে। আর সবাই খুবই ওয়েলকামিং ছিল। আমার কাজিন, আমার নেফিউ নিস সবাই খুবই ওয়েলকামিং ছিল। এইটা একটু পরের দিন আমরা গিয়েছিলাম মাছের বাজারে আমাদের ক্যাটসদের জন্য কিছু মাছ কিনতে, যেহেতু আমার বোনও এসেছিলো, ওর ক্যাটস, তারপর আমার কাজিনের ক্যাটস, ওদের জন্য একটু মাছ টাছ নিলাম। আর আমার চাচি তার নিজের জন্য, মানে বাসার জন্য কিছু মাছ নিয়েছিল। এরপরে আবার যশোরে চলে গিয়েছি এবং
যশোরে গিয়ে এবার চিন্তা করলাম যে একটু কপোতাক্ষ নদটা দেখে আসি, সবার সাথে মিলে গেলাম। এবং এগুলো হচ্ছে এরকম খোলা ভ্যান, এগুলো উঠবেন। যারা প্রায় আসে তাদের তো জানা এটা, এই রাইডগুলো কেমন হয়। তো এগুলো তো উঠে আমার খুবই মজা লাগছিল। এখন আমরা চলে যাব সরাসরি কপোতাক্ষ নদে। এই রাস্তাগুলো একটু দেখিয়ে দিলাম, যদি কেউ যশোরের থাকেন সে তো জানবেন। যে যশোর আসলে বলবো না, এটা হচ্ছে গোবিন্দপুর। আর এখন যাচ্ছি যে সাগরদাঁড়ি, কপোতাক্ষ নদটা ওখানেই। ওখান থেকে যেতে বেশিক্ষণ লাগে না। এই ভ্যানগুলোতে উঠলে 20 টাকা দিলেই হয়ে যায়। এই যে চলে আসছি, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কাজগুলো এখনও চলছে। সামনেরটা হচ্ছে কপোতাক্ষ নদ। এখানে আপনি নৌকায় উঠতে পারেন, সেটা ব্যবস্থাও আছে, যারা চায় তারা উঠবে। আর এটা একটু দেখিয়ে দিলাম, এটা থাকবে হচ্ছে প্রবেশপথ। এর ধারে আবার কিছু খাবারের দোকান টোকানও ছিল। তা এখন ডান সাইডে, ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিসোর্ট, ওটা এখনও কমপ্লিট হয়নি। এখানে এরকম করে কিছু সিটিং এরিয়া করা হয়েছে। হ্যাঁ, একটা জিনিস এখনও আছে, মানুষ যেখানে সেখানে খেয়ে প্লাস্টিক প্লেট যা ইচ্ছা ফেলে। আর এ বিষয়ে কিছু বলার নয়, আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, যে আপনি হয়তো দেখবেন যে রাস্তায় অনেক ময়লা পড়েই আছে, আমি ফেললেই বা দোষ কী? দোষ কিছুই নাই, আবার দোষ সবগুলাই। কারণ হচ্ছে যে আপনি যদি এটাও চিন্তা করেন, আপনি একটা ডাস্ট, একটা ময়লা, গার্বেজ আরও একটা অ্যাড করলেন। তো আপনি যদি সচেতন হন, না সবাই ফেলছে দেখে আমি ফেলবো তা না, আমি আমারটা গিয়ে যেখানে ফেলার কথা আমি সেখানেই ফেলবো। এভাবে করলে কিন্তু আপনার মতো যখন সবাই চিন্তা করা শুরু করবে, একসময় দেখবেন এটা ঠিক হয়ে যাবে। নিজের থেকে আসলে শুরু করা উচিত। যেখানে সেখানে কোনো রকম প্লাস্টিক, কোনো কিছু, কোনো রিউজেবল গ্লাস, তারপরে ওয়ান টাইম যে গ্লাসগুলো থাকে, প্লেট থাকে, এইগুলো আপনারা ফেলবেন না। একটু কষ্ট করে যেখানে ডাস্টবিন সেখানেই ফেলবেন, তাহলে পরিবেশটা কিন্তু ক্লিন থাকে। এখানে দেখুন যে মানুষ বেশিরভাগ যেখানে যা খায় ওরকমই ফেলে দেয়, এবং এভাবে করলে আসলে কোনোদিনও একটা জায়গা আপনি পরিষ্কার পাবেন না। তো এই হাঁটার এরিয়াতে ভালোই লাগলো, অনেকক্ষণ ধরে আমরা হেঁটে গেলাম। আপনারা যদি কোনো সময় আপনাদের কোনো বসতে ইচ্ছা করে, প্রকৃতির মাঝে নদী থাকবে, তো এরকম জায়গায় চলে যেতে পারেন। যদি কেউ যশোরে থাকেন অথবা ঢাকা থেকে প্ল্যান করেন যে এরকম যাবেন, তো এখানে চলে আসতে পারেন, এখানে এসে আপনি টাইম স্পেন্ড করবেন। আর এই কপোতাক্ষ নদটা আগে শুনেছি যে এখানে নাকি অনেক গভীর নদী ছিল, এখন তো সেই নদীটা অনেক শুকিয়ে গেছে, এখন কিন্তু সে আগের মতো নাই, লম্বা একটা নদী চলে গেছে। আশা করি জায়গাটা আরও ডেভেলপ হবে, আরও অনেক কিছু ওরা তৈরি করবে। দেখতেই খুব ভালো লাগে এরকম পরিবেশে। আমার মনে হয় যে আমাদেরকে যে সিনিক বিউটি, ন্যাচারাল বিউটি, এগুলোর প্রতি আমাদের একটু বেশি ফোকাস থাকা উচিত। এবার ফেরার পালা। আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছিলাম 8:35-এর মধ্যে সকালে, কারণ জানি না বর্ডারের অবস্থা কেমন এখন, যেহেতু এখন বর্ডার তো আসার সময় খালি দেখেছি, কিন্তু যাওয়ার সময় কী হবে জানি না। আর গত বছর আমি যখন এসেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল, এবং আমার যেতে যেতে খুবই দেরি হয়ে গিয়েছিল। যদিও আমার কলকাতা থেকে ফ্লাইট ছিল ব্যাঙ্গালোরের জন্য সন্ধ্যায়, তারপর আমার সব সময় দেরি হয়। তো এই যে কথা ভেবে এবার আমি একটু আগেই রওনা দিয়েছি। আসার সময় যদিও দেখলাম বর্ডার প্রায় খালি, ফাঁকা, ধুধু করছে, হাতে কয়েকটা মানুষ ছাড়া ওরকম কাউকে আমি আর আসতে দেখলাম না। এখন যাওয়ার সময় কি হবে তা তো জানি না, এই ভেবে একটু সকালেই রওনা দিলাম। বেনাপোলের দিকে চলে যাচ্ছি।
আমার আম্মা এবং খালা এসেছিলেন আমাকে পৌঁছে দেওয়ার জন্য। তো এখন একটা কথা বলি, এটা যে অটো বলি এই গাড়িগুলো চলছে 3 চাকা, এইটা কিন্তু এখন আগে ছিল না, এখন দেখছি এইটা কিন্তু আপনার একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানো পর্যন্ত, জাস্ট বর্ডারের একটু আগে ওখানে কিন্তু চেকিংয়ে ওনারা থামিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো আপনারা একটু ভেবে চিন্তে আসবেন। তারপর আমরা অনেক রিকোয়েস্ট করে আমাদেরকে ছেড়ে দিয়েছিল। আর এইটা আমি চলে যাচ্ছি, আমি যাচ্ছিলাম এইখানে, আমি সব সময় দেখি প্রচণ্ড ভিড়, আর এইবার পুরোটাই খালি, 1-2টা মানুষ আমি দেখলাম, তাছাড়া পুরোটাই খালি। এখন এটা হচ্ছে নতুন করেছে, মানে আমি এটা নতুন দেখলাম, আমি গত বছর তখন এটা চালু হয়নি। এখন আমি ইমিগ্রেশনের দিকে চলে যাচ্ছি, এখানে হচ্ছে ইমিগ্রেশন হবে। অলরেডি আমি বাংলাদেশ থেকে এখন ইন্ডিয়ায় প্রবেশ করেছি। এখন আমি ইন্ডিয়ার যে পেট্রোপোল, ওখানে আমি, ওইটা ওদের বর্ডার, এবং সেখানে ইমিগ্রেশনটা আমাকে কমপ্লিট করতে হবে। এই জন্য আমি ভিতরে চলে যাচ্ছি। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড না, একটু ভেবে চিন্তে নেবেন। ইমিগ্রেশন শেষ করে তারপরে আমি চলে আসলাম। এখন শুধুমাত্র মেডিকেল ভিসার জন্যই, মানে মেডিকেল ভিসাটাই অ্যাভেলেবেল করা হয়েছে। যেহেতু আমার X1 ভিসা, তো আমাকে তো ওরকম করতে হবে না, কিন্তু আপনারা যখন আসবেন একটু কিন্তু মাথায় রাখবেন, এখন শুধু মেডিকেল ভিসাই, ট্যুরিস্ট ভিসাটা বন্ধ, শুধু মেডিকেল ভিসাটা অ্যাভেলেবেল আছে। আর এই তো চলে যাচ্ছি আমরা এখন এয়ারপোর্টের দিকে। বারাসাতে এসে আমরা কিছু নাস্তা করেছিলাম। তো এখানে আমি যার কথা বলেছিলাম, যে ড্রাইভার সাহেব, উনি হচ্ছেন রাজবুল, খুবই ভালো একটা ছেলে। আমি ওর গাড়িতেই এসেছি, আবার যাওয়ার সময় ওকে আমি আগের থেকে বলে রেখেছি যেন বর্ডারে ওয়েট করে, এবং সে একদম নির্দিষ্ট সময়ের মধ্যে, যে স্পেসিফিক টাইম দেওয়া ছিল সেটার মধ্যেই সে চলে আসে, এবং ওর গাড়িতে করেই এখন আমি যাচ্ছি বারাসাতের আগে। এখন যেহেতু এই রাস্তাটা আসলে ওয়ান ওয়ের মতো, তো একটু জ্যাম থাকে। আমার ইমিগ্রেশন প্রসেস শেষ হতে হতে 12টা 12:30 বেজেছিল। এটা কারণ হচ্ছে ইমিগ্রেশনে আমি, মানে আমার সাথে কথা হচ্ছিল যে আসলে আরও কীভাবে কী করা যায়। তো একটা কথা বলি, অনেকে বাংলাদেশি, ওনারা আমাকে যেটা বললো, অনেকে বাংলাদেশিরা আসেন এবং এসে আধার কার্ড নিয়ে নেন। হ্যাঁ, কিন্তু আপনারা আধার কার্ড, এখন আমি জানলাম যেটা 2 ধরনের, একটা হচ্ছে ইন্ডিয়ানদের জন্য, নাগরিকদের জন্য একটা প্রদান করা হয়, এবং আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে যদি ফরেনারদের জন্য প্রদান করা হবে। তো ফরেনারদের জন্য হচ্ছে ব্লু আধার কার্ড প্রদান করতে হয়, এবং ওনারা আমাকে রেকমেন্ড করেছে যে আমি যেন ব্লু আধার কার্ডটাই নিই। কারণ এখানে বললো অনেক বাংলাদেশি এসে এই কিছু ফ্রডদের পাল্লায় পড়ে তারা যে ইন্ডিয়ান সিটিজেন, তাদের জন্য যে আধার কার্ড তারাও ওইভাবে বানায় নেয়, রেশন কার্ড বানায় নেয়। এটা কিন্তু ইললিগাল, এবং আপনারা একসময় এটা ধরা পড়বেনই, টুডে অর টুমরো। তো ওইটা থেকে সাবধানে থাকবেন। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টও যখন খুলবেন, সেটাও কিন্তু আপনি যে একজন ফরেনার এই হিসেবে খুলবেন। কোনো অবস্থাতেই যে ইন্ডিয়ান নাগরিক হিসেবে আপনাকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে বা এগুলো, একটু সতর্ক থাকবেন, আমাকে যেটা ওনারা বললেন। আর ব্লু আধার কার্ড হলে ওনারা যেটা বলেছেন, যেটা আমার পাসপোর্ট কিছুই দেখবে না, ওই আধার কার্ডটা থাকলেই এনাফ, আর কিছু লাগবে না। তো যাই হোক, ওনাদেরকে ধন্যবাদ যারা এত তথ্য দিয়ে সাহায্য করেছেন। এখন চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আসলে এই জার্নিটা খুবই হেক্টিক হয়ে যায় আমার। পুরা ওখান থেকে যশোর গোবিন্দপুর থেকে ব্যাঙ্গালোরে আমার বাসায় পৌঁছাতে টোটাল আমাকে 15 ঘন্টা ট্রাভেল করতে হয়েছে। 15 ঘন্টা পর বাসায় এসেছি, এবং এই মাঝখানে যে এক একটা মোড অফ ট্রান্সপোর্টেশন, কখনো অটোতে আসছি, কখনো ট্যাক্সিতে, তারপরে ফ্লাইটে, হ্যাঁ একটা মানে ধকল যাবে। তো অসুবিধা নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে বাসায় গেলে ওরকম চলে আসবো, আগের রাতে সেভাবে ঘুম হয়নি, এটা একটা সমস্যা ছিল। এটার জন্য হয়তো বেশি যে ক্লান্তি ওটা লাগছিল। তারপরও এখন ক্লান্তি বোধ করেও লাভ নেই, কারণ আমাকে একাই বহু দূর যেতে হবে, বহু দূরের পথ পাড়ি দিতে হবে। চলে এসেছি এয়ারপোর্টের কাছাকাছি। আর এখানে আমরা যেটা করে নিই, ডিজি যাত্রা থেকে ফেস রিকগনিশন যে প্রসেসটা থাকবে সেটা আগে থেকে করে নিই। এতে কি হয় যে লাইনে যে কিউ আপ করে
যে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ তারপরে হচ্ছে সব কিছু চেক করো, তারপরে ছবি ওঠানো, ওইগুলোর ঝামেলা অনেকে হেজিটেট ফিল করেন, যেটা আমি আগেও বলেছি, নার্ভাস হয়ে যান। তো ধীরে সুস্থে আপনি আলাদাভাবে এয়ারপোর্টে ওখানে লেখা থাকবে, দেখবেন যে ডিজি যাত্রা। তো ওখান থেকে সমস্ত প্রসেসগুলো আমি আগেই কমপ্লিট করে নেব। সেখানে পিএনআর নাম্বার থাকবে আপনার মোবাইলে, দেখবেন যে আপনি যেখানে ফ্লাইট বুকিং করেছেন ও পিএনআর নাম্বার থাকবে। আপনি কোন ল্যাঙ্গুয়েজে প্রেফার করেন, ইংলিশ হলে ইংলিশ, বাংলা হলে বাংলা, এবং তারপর হচ্ছে আপনার ফ্লাইট কোনটা। আমার যেমন ইন্ডিগো ছিল, সেখানে পিএনআর নাম্বার দিবেন, আপনাকে একটা ওরা টোকেন দিয়ে দিবে। এরপরে টোকেন কালেক্ট করার পরে ডিজি যাত্রা থেকে আমার শেষ সব কিছু। এখন আমি চলে যাব। এর ফলে কি হবে, আমাকে বারবার ছবিটুকু উঠাতে হবে না। আপনি ডিজি যাত্রার যে লাইন আছে সেখানে দাঁড়িয়ে ওখানে জাস্ট আপনাকে দাঁড়াতে হবে আর ক্যামেরার দিকে তাকাবেন, বাস ভেতরে চলে যাবেন। এটা সেই টোকেন। এখন আমি ফ্লাইটে চলে যাচ্ছি। তা আমাদের ফ্লাইট ছিল 6:30টায়, মোটামুটি ঠিক টাইমে ছেড়ে দিয়েছে। তারপরে ওখানে ব্যাঙ্গালোরে আমরা ল্যান্ড করেছিলাম, টাচডাউন করেছে মানে অ্যারাউন্ড 9টার দিকে। তারপরে এই যে চলে যাচ্ছি ব্যাগ কালেক্ট করতে। বেল্ট নাম্বারটা শুনে নিতে হয়, এটা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। ব্যাগ কালেক্ট করার পরে তারপরে আমি বাইরে সরাসরি যে এক্সিট দিয়ে চলে যাবে, এটা এখনও ব্যাগ কালেক্ট হয়নি, আসলে আমি ব্যাগ কালেক্ট করতে যাচ্ছি। তো এক্সিট দিয়ে গিয়ে আমি এবার ডিসাইড করেছি যে ওলাতে যাব। ওলা অ্যাপ আমার আগেই আছে, আমার অ্যাড্রেসটা দিয়ে জাস্ট এখানে এসে, যেমন হচ্ছে প্রাইম সেডানে লাইনে আপনাকে দাঁড়াতে হবে, ওখানে লেখা থাকবে যে কাউন্টার নাম্বার কোনটা। যেমন হচ্ছে কাউন্টার নাম্বার 3-3-তে লেখা থাকবে যে প্রাইম সেডান। তো সেটাতে জাস্ট আপনি উঠে যে কোনো একটা, আপনাকে বলে দিবে এখন আপনি যান। আপনাকে কোনো গাড়ি সিরিয়াল মানে গাড়ির নাম্বার টাম্বার কিছু থাকবে না। আপনি জাস্ট ক্লিক করছেন, বুক করছেন, আপনি আপনার আগে যে থাকবে তার একজন করে উঠতে থাকবে, বাস। এই তো বাসায় চলে আসলাম। এই ছিল আমার ওভারঅল জার্নির বর্ণনা।